দেশ পুনর্গঠন শুধু সরকারের নয়, সকলের অংশগ্রহণ প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী। আসন্ন বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ রাখার ঘোষণা। ফারাক্কা নিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করবে না বিএনপি বললেন মির্জা ফখরুল। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমিরের। রেলে দেয়া হচ্ছে এই যাত্রার ২৬ মের টিকিট, ১৬,০০০-এর বিপরীতে সার্ভারে হিট ১,২৭,০০,০০০। কালোবাজারের সুযোগ নেই দাবি কর্তৃপক্ষের। এবং মূল্যস্ফীতি, বিনিয়োগ হ্রাস ও জ্বালানি সংকটের চাপ বাড়ছে অর্থনীতিতে বলছেন ব্যবসায়ীরা। ক্রয় ক্ষমতা কমে যাওয়া বাধাগ্রস্ত সেবা খাত। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। দেশ পুনর্গঠন শুধু সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। দুপুরে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় একথা বলেন সরকার প্রধান। এ সময় কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবি বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি। পরে চাঁদপুরে খোর্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। চাঁদপুরের ডাকাতিয়া নদী ঘেঁষা খোর্দ খাল ১৯৭৮ সালে জেলার ৩ উপজেলায় বিস্তৃত এ খালটির খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় ৪৬ বছর পর বাবার স্মৃতি বিজড়িত এই খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের খোর্দ খাল পুনঃখননের সরকারি কার্যক্রমে স্বেচ্ছায় অংশ নেন অগণিত সাধারণ মানুষ। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চায় সরকার। এ লক্ষ্যেই ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করা হবে। আসন্ন বাজেট থেকেই কৃষক ও ফ্যামিলি কার্ডের মাসিক টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। দেশের কৃষকের কথা মাথায় রেখে কৃষির উন্নয়ন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা বাংলাদেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের অংশ হিসেবে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন সহ বিভিন্ন কর্মসূচি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এর আগে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। জানান, কুমিল্লাকে বিভাগ করা নিয়ে সরকার আন্তরিক। কুমিল্লা বিভাগ, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আর আপনারা দেখেছেন দেশ গঠন, সরকার গঠনের পরেই আমরা নির্বাচনের আগে বলেছিলাম সারা দেশে কৃষকদের যাদের কৃষি ঋণ ১০,০০০ টাকা পর্যন্ত আছে, সুদ সহ সেই ঋণ আমরা মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করার পরে প্রথম ১০ দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি। কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে, সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। ৪৯ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট উচ্চ বিদ্যালয় মাঠে। শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ১৯৭৬ সালের এই দিনে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব ও এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে যে প্রতিবাদ করেছিলেন, সেই সাহসী উচ্চারণ বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে আজও। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয় ১৯৭৫ সালে।
ওই বছর থেকেই ব্যারেজের মাধ্যমে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে ভারত। এর প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মাসহ আরও 4টি নদীতে। স্থানীয়রা বলছেন নদী শুকিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়েছে। মাওলানা ভাসানী প্রায় 50 বছর আগে আমার পিছনে হাই স্কুলে এসেছিল। ফারাক্কার কারণে আমাদের এই জমিগুলো আমার সব মরুভূমি। ফারাক্কার কারণে আমার বাপ দাদার 50 বিঘা মতন জমি, পানির কারণে আমাদের সব জমি জায়গা বিলীন হয়ে গেছে। ফারাক্কার কারণে নদী এমন চোটে পানি ছাড়ছে যে ঘরে মানে জীবন বাঁচা দেয়, ঘর খান্দে টানবে পরিস্থিতি নাই। 1996 সালে ফারাক্কার পানি বন্টনের বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদী চুক্তি হলেও বাংলাদেশ পানি পায়নি। এতে মরুকরণের দিকে যাচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল। পানি সংকট দ্রুত সমাধান না হলে একদিকে যেমন হুমকিতে পড়বে কৃষি অর্থনীতি, তেমনি বিপর্যয় ঘটবে খাদ্য সংকট সহ জীববৈচিত্র্যের, বলছেন এই শিক্ষাবিদ। পানির যে লেভেলটা কমে গেছে এই কারণে যে নদীর পানি শুকিয়ে গেছে, এর ফলে জীববৈচিত্র্যের উপরে আসলে অনেক বড় একটা হুমকি চলে এসেছে। ফারাক্কা ব্যারেজের দীর্ঘমেয়াদী প্রভাবে শুষ্ক মৌসুমে পানির অভাবে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এ নিয়ে পরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ফারাক্কা বাঁধের কারণে প্রতি বছর বর্ষার সিজনে আমাদের অতিরিক্ত পানি চলে আসে। এর ফলে পদ্মা সহ আমাদের আরো যে কথাবার্তা যে নদীগুলো আছে সেগুলোতে তীব্র নদীভাবন দেখা দিচ্ছে। আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্ন পূরণ ও নদীবর্তী এলাকার কৃষক বাঁচাতে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকার দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বলে উল্লেখ করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা ভারতের প্রাণ প্রকৃতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফারাক্কা দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ফারাক্কা শুধু একটি বাঁধ নয়, এটি বাংলাদেশের নদী, কৃষি, অর্থনীতি ও ভূ রাজনীতিতে স্থায়ী সংকটের প্রতীক। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মরণাপন্ন নদী, সুন্দরবনের লবণাক্ততা ও কৃষির ক্ষয়ক্ষতির সঙ্গে ফারাক্কার সম্পর্ক রয়েছে। ফারাক্কা দিবসে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন পরিবেশ গবেষক ও রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। আজকে নেত্রকোনাতে যে বন্যা হচ্ছে, এই প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে ক্ষতি হতো না। এ সময় বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার চুক্তির মাধ্যমে ফারাক্কা সংকটের সমাধান চায়। ফারাক্কার জন্য বিহারও ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, আর আমরাটা পুরাটাই ক্ষতিগ্রস্ত হই। চুক্তির মধ্য দিয়ে ডিসেম্বরে শেষ হবে, চুক্তির মধ্য দিয়ে একটি মীমাংসার জায়গায় পৌঁছাবে। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কার নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশেরই নয়, শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে। দেশের স্বার্থ বিরোধী বা নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কিনা তা এর মধ্য দিয়েই প্রমাণিত হবে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাই। চুক্তি কয়েক বছরের জন্য হলে চলবে না, এই চুক্তিটা হতে হবে ইনফিনিটি পিরিয়ডে, পরবর্তী যে কোনো চুক্তি আর আগ পর্যন্ত এটাকে আপনার থাকতে হবে। এ সময় দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন হবে বলে জানালেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজশাহীতে বিকেলে 11 দলীয় জোটের সমাবেশে এই কথা বলেন তিনি। যে কোনো মূল্যে দেশের ঐতিহ্য রক্ষার ঘোষণাও দেন তিনি। ক্ষমতাসীনদেরকেও স্বৈরাচারে পরিণত বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, অন্যায় করলে টুটি চেপে ধরা হবে। তাদের কারণে
নদী, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন। এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। যেই পথ ধরে স্বৈরাচার চলেছিল, একই পথ ধরে আপনারাও হাঁটছেন। স্বৈরাচারের যে পরিণতি অতীতে হয়েছে, আপনাদের পরিণতি ভিন্ন হবে না যদি এই পথ থেকে আপনারা ফিরে না আসেন। সংসদে লড়াই করব যাতে জাতির দাবিগুলো শান্তিপূর্ণভাবে আদায় হয়। তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের, 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ঈদযাত্রার চতুর্থ দিন 26শে মে ট্রেনের টিকিট বিক্রি চলছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে ক্রয় করছেন যাত্রীরা। সকালে 30 মিনিটের মধ্যে 16,000 টিকিটের বিপরীতে 1,27,00,000 বার সার্ভারে হিট হয়েছে। আসন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কালোবাজারের সুযোগ নেই বলে দাবি করেন স্টেশন ম্যানেজাররা। উষা ফেরদৌসের রিপোর্টে জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। নিরাপত্তা, আরামদায়ক পরিবেশ, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা এবং সাশ্রয়ী ভাড়ার কারণে বেশিরভাগ মানুষ স্বস্তির যাত্রা হিসেবে ট্রেনকে বেছে নেয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে যাত্রার চতুর্থ দিন অর্থাৎ 26শে মে ট্রেনের টিকিট বিক্রি চলছে। অন্যদিকে অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক। অনলাইনে যে সিস্টেম, এই সিস্টেমের গেরা করলে পরে দেখা যাচ্ছে যে আমরা যারা উত্তরবঙ্গের যাত্রী আছি, আমরা সঠিক সময়ে ক্লিক করার পরও টিকিট পাচ্ছি না। 2টার সময় যদি আমরা প্রবেশ করি সার্ভারে, ওয়েবসাইটে দেখি সবগুলা টিকিট আছে, মুহূর্তের ভিতরে সার্ভার ডাউন মারে, টিকিট শো করতেছে কিন্তু টিকিট কাটতে পারতেছে না। সারাদিন থাকলেও টিকিট নাই, স্টেশনের টিকিট নাই, অনলাইনেও কোনো টিকিট নেই। সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত 16,000 টিকিটের বিপরীতে 1,27,00,000 বার হিট করার ফলে এই ভোগান্তি বলে জানিয়েছে স্টেশন মাস্টার। 16,000 প্লাস টিকিট বিক্রি হয়েছে সকালে। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আমাদের সার্ভারে হিট করেছে 1,27,00,000। আর 9টার মধ্যে সকল টিকিট বিক্রি, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শেষ হয়েছে। 14 ঘটিকা থেকে আমরা পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু করব। এখানে প্রায় 16,000 প্লাস টিকিট আছে। কোনো রকম টিকিট কালোবাজারির অভিযোগ নেই বলেও জানান তিনি। কোনো ধরনের কালোবাজারির কোনো অভিযোগ আমার কাছে পর্যন্ত আসেনি বা আমি এখনো পাইনি। এদিকে যাত্রীর চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে দেশ জুড়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। 2 মাসে প্রাণহানি ছাড়ালো 450। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে নতুন করে যোগ হয়েছে নিউমোনিয়া। প্রথমে নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশুরা, পরে শরীরে জ্বর সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে শনাক্ত হচ্ছে হাম। চিকিৎসকরা বলছেন, হাম ও নিউমোনিয়া একসঙ্গে থাকায় ছোট শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে জটিলতা বাড়ছে কয়েক গুণ। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। 18 মাস বয়সী রাফসান গাজীপুর থেকে শরীরে তীব্র জ্বর, চোখ লাল আর শরীরে র্যাশ নিয়ে কয়েক হাসপাতাল ঘুরে বেলা 11টায় এসেছেন মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। এনার্জি, পাতলা পায়খানা, জ্বর, ঠান্ডা, পেটে ব্যথা, ওষুধ এনে খাওয়াইছি, কমতেছে না। জরুরি বিভাগের প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও আক্রান্ত শিশুদের নিয়ে ছুটে আসছেন অভিভাবকরা। হাসপাতালের হালনাগাদ তথ্যে জানা গেল 24 ঘন্টায় নতুন করে 119 জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর চিকিৎসাধীন রয়েছেন 449 জন রোগী। 27 তারিখে আমরা কুর্মিটোলায় ভর্তি হয়েছি, ওখান থেকে নিউমোনিয়ার ট্রিটমেন্ট করছি। 7 তারিখে আমরা কুর্মিটোলা থেকে রিলিজ নিছি। একদিন ভালো ছিল বাচ্চা, পরের দিন দেখি বাচ্চার পুরো শরীরে ছড়া এরকম একটা ভাব, হ্যাঁ, লাল লাল র্যাশ উঠেছে। 4 মাস বয়সী আফিফ ইসলাম নিউমোনিয়া থেকে হামে আক্রান্ত হয়েছেন। 5 দিন ধরে ভর্তি এ হাসপাতালে। দ্বিতীয় তলায় ভর্তি বেশিরভাগই ঢাকার বাইরের ও বিভিন্ন হাসপাতাল থেকে রেফার্ড রোগী। রক্ত পরীক্ষা করার পর, এক্সরে পরীক্ষা করার পর নিউমোনিয়া ধরা পড়ছে। আবার 2 দিন পর থেকে জ্বর সাইরা আসতেছে। তারপর আবার 2-1 দিন পর থেকে বাচ্চার
শরীরের মধ্যে আর কি র্যাশ হচ্ছিল। সমস্যা হাঁচি কাশি ছিল, ঠান্ডা, তারপর আপনার শ্বাসকষ্ট ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অপুষ্টিতে ভোগা শিশুদের হামের জটিলতা বাড়ছে। বর্তমান সময়ের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, অনেক বেশি ভালনারেবল, কারণ তারা ব্রেস্ট ফিডিং থেকে বঞ্চিত থাকে। তারা একটু খাবার খেতে শেখার পর থেকে আর্টিফিশিয়াল খাবার, জুস, চিপসের প্যাকেট, চানাচুর এগুলাতে অভ্যস্ত হয়ে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি কমিয়ে ফেলেছে। কাজেই মায়েদেরকে সচেতন হতে হবে বাচ্চার ভ্যাকসিন এবং বাচ্চার পুষ্টি। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হামের প্রকোপে রোগীর সংখ্যা এখনো বাড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুল সংখ্যক শিশু এখানে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া ও হাম একসঙ্গে থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপ, বিনিয়োগে স্থবিরতা, জ্বালানি সংকট ও উৎপাদন খরচ বাড়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দুপুরে মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তারা। একই সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন তারা। মুদাসসির আলীর প্রতিবেদন। শনিবার রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে অর্থনৈতিক অবস্থান সূচক সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন শীর্ষক সেমিনার আয়োজন করে ডিসিসিআই। এতে দেশের বর্তমান অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ, জ্বালানি সংকট এবং কর্মসংস্থান কমে যাওয়ায় দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে বলে জানান তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে খাদ্য উৎপাদন কমেছে, জ্বালানি সংকটে শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় সেবা খাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। ম্যানুফ্যাকচারিং খাতে উঠে এসছে এখানে ক্রেডিট লিকুইডিটি, এখানে এসএমই লোনের ইন্টারেস্ট রেটটা বেশি, এনার্জি সিকিউরিটি দরকার, ভ্যাট রেটটাকে কমিয়ে 5 থেকে 10% নিয়ে আসার জন্য সাজেস্ট করেছে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এত কম যে আমরা কল্পনাই করতে পারি না, আমরা যে $1 বিলিয়ন মাত্র আমাদের ফরেন ইনভেস্টমেন্ট, সেটা কোন ফর্মে এটা বলা মুশকিল। সেই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি না যে আমাদের যে লং টার্ম গ্রোথটা এটা কি করে একটা সাস্টেইন হাই লেভেলে যাবে। পরিস্থিতি উত্তরণে বাজার স্থিতিশীল রাখা, শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, এসএমই খাতে স্বল্প সুদের ঋণ এবং বন্দর ব্যবস্থার উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। ক্রিয়েট সিকিউরিটি ইন্টারেস্ট অন মুভেবল অ্যাসেট, এটা একটা গ্লোবালি অ্যাকসেপ্টেবল মেথোডোলজি। ম্যানুফ্যাকচারিং সেক্টরে ইজ নট ডুইং গুড। সো চ্যালেঞ্জগুলি কোথায় হচ্ছে, আমরা যদি গ্র্যানুলার স্পেসিফিক চ্যালেঞ্জগুলি জানি তখন আমাদের পক্ষে ডিসিশন আসলে বেসিক্যালি খুব সহজ আর কি। প্রচলিত অর্থনৈতিক সূচকগুলো তাৎক্ষণিক বাস্তব পরিস্থিতির প্রতিফলন দিতে ব্যর্থ হওয়ায় নতুন ইপিআই সূচক চালু করেছে বলে জানায় ডিসিসিআই। অর্থনৈতিক এই চাপ মোকাবেলায় সমন্বিত ও দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমি ইপিআই উদ্যোগটাকে খুবই সাধুবাদ জানাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গত 17 বছর পুলিশকে ব্যবহার করে বাহিনীর বদনাম করেছে বিগত আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুলিশের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করে জনগণের সত্যিকারের বন্ধু হয়ে উঠতে সহযোগিতা করছে সরকার বলেও জানান তিনি। সকালে রাজধানীর মিরপুরে পল্লবী থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, কিশোর অপরাধ নির্মূল করতে সকলের সচেতনতা প্রয়োজন। এ সময় অপরাধ নিয়ন্ত্রণ এলাকাবাসীকে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি। গত 17 বছর পুলিশকে ব্যবহার করে যেভাবে পুলিশের নাম বদনাম করেছে, পুলিশকে যেভাবে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, বর্তমান সরকার চেষ্টা করছে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে তারা সত্যিকার অর্থেই যাতে জনগণের বন্ধু হিসেবে তারা যাতে কাজ করতে পারে, সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতাটা দরকার। যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সকালে বরিশাল আঞ্চলিক পর্যায়ে নতুন করে স্পোর্টসের শুভ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলাকে সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছে। শারীরিক কসরত করতে হবে এবং এর মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবে।
এবং এই কারণেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি অনেক দিন ধরে ভাবছেন যে আমাদের দেশের এই শিশুদের, আমাদের দেশের ছাত্রদের তাদের পরিপূর্ণ শারীরিক বিকাশ, মানসিক বিকাশ এবং ভবিষ্যতে যারা কম্পিটিটিভ একটা লাইফ তারা লিড করতে পারে, দেশের মধ্যে তারা কম্পিটিশনে যুক্ত হতে পারে, দেশের বাইরে তারা বিভিন্ন কম্পিটিশনে জয়ী হতে পারে, সেই প্রক্রিয়া আমাদের শুরু করা প্রয়োজন। এবার আন্তর্জাতিক সংবাদ। গ্রীষ্মকাল শেষে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। তবে ইরান বাধা দিলে তাদের সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনা মূলত আস্থাহীনতায় ভুগছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফরের পরে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত প্রিয়াঙ্কা নেতোর ডেস্ক রিপোর্টে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস জানান, গ্রীষ্মের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে সহযোগিতা করলে তার পরিণতি সমর্থনকারী দেশগুলোকেও ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস জানান, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ এবং দেশটির ভেতরে বিশেষ বাহিনীর অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে যুক্তরাষ্ট্রের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দুই দেশের চলমান আলোচনা মূলত বিশ্বাস সংকটে ভুগছে। তিনি বলেন, যদিও ইরান সংক্রান্ত কোনো সমস্যারই সামরিক সমাধান নেই, কিন্তু ইরান কূটনীতিকে একটি সুযোগ দিতে চায়। এদিকে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের বেইজিং সফরের পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের মূল বিষয় মস্কো ও বেইজিং এর মধ্যে সমন্বিত অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা জোরদার করা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা। শেষ করবে মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশ পুনর্গঠন শুধু সরকারের নয়, সকলের অংশগ্রহণ প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী। আসন্ন বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ রাখার ঘোষণা। ফারাক্কা নিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করবে না বিএনপি বললেন মির্জা ফখরুল। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা জামায়াতে আমিরের। রেলে দেয়া হচ্ছে ঈদযাত্রা 26 মের টিকিট, 16,000-এর বিপরীতে সার্ভারে হিট 1,27,00,000। কালোবাজারের সুযোগ নেই দাবি কর্তৃপক্ষের। এবং মূল্যস্ফীতি, বিনিয়োগ হ্রাস ও জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতিতে বললেন ব্যবসায়ীরা। ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বাধাগ্রস্ত সেবা খাত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।